দিন দিন বাড়ছে জলবায়ু অভিবাসনের হার। বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও ঝুঁকি কমাতে টেকসই উন্নয়ন ও কার্যকর নীতি প্রণয়নের তাগিদ। তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, তারা টিকে থাকার জন্য তাদের একটা কন্টিনিউয়াস সাপোর্ট দরকার। ঋতুর পরিবর্তনে প্রকৃতিতে চলছে পালাবদল। কোল্ড ওয়েভের কারণে এবার শীতের অনুভব তীব্র হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। চলনবিল ও হালতি বিলে অবৈধভাবে গড়ে উঠেছে স্থাপনা, নজর নেই প্রশাসনের। অঞ্চল দুটি সংকটাপন্ন ঘোষণার দাবি পরিবেশবাদীদের। হোয়াইট ওয়াশের মুখে দাঁড়িয়ে মান বাঁচানোর লড়াইয়ে টাইগাররা। রাতে উইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ঠিকানা বদলায় প্রান্তিক মানুষের। ছাড়তে হয় পুরনো ভিটে, কিন্তু শহরমুখী এসব মানুষের দুর্ভাগ্য পিছু ছাড়ে না, মেলে না নাগরিক সুযোগ সুবিধা। উন্নয়ন সংস্থাগুলো বলছে প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়নের মাধ্যমে জলবায়ু অভিঘাতগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে নিতে হবে কার্যকর নীতি। বাকিটা জানাবেন সাজিদ আরাফাত। রোজগারের এই শহরে নিত্যদিন কত মানুষের আসা যাওয়া। প্রান্ত থেকে কেন্দ্র অবিরাম ছুটে চলা। এ শহর স্বপ্ন দেখায় জীবিকার। সেই টানে কারো মাথা গোজার ঠাঁই মেলে, কেউ বা আকাশকেই বানিয়ে নেন ছাদ। নগরে আসা মানুষদের একটা বড় অংশ দুর্যোগ কবলিত, যাদের অধিকাংশের বসত রাজধানীর বস্তিগুলোতে। নদীগ্রাসে ভেসে গেছে মাহমুদা আক্তারের সংসারের ভেলা। সব হারিয়ে রাজধানীর এই ঘরেই এখন 3 সন্তান নিয়ে কোনো মতে চলা। একসময় গৃহকর্মীর কাজ করলেও অসুস্থতায় তাও বন্ধ। রসুই ঘরে খাবারের যে জোগাড় যন্ত্র, তাতে স্পষ্ট দারিদ্র্যের ছাপ। একটা হয়েছে শ্বশুর বাড়ি আসছিল, সেইটা ভাঙ্গার পরে আইছিলাম এই তুলার তুলি ভাঙ্গার পরে একবার আমরা ঢাকাই আইসে। আমার জামাই ঢাকা আপনার কাজ কাম করবো, হেয়ার পরে আর কি প্যারালাইসিস হয়ে মারা গেল। রাজধানীর বস্তিগুলোতে এমন হাজারো পরিবারের শেকড় ছেড়ে আসার গল্প কান পাতলেই শোনা যায়। এই শহরে জলবায়ু তহবিল নিয়ে ভারী ভারী আলাপ শোনা গেলেও তাদের জীবনমানে কোনো বদল আসে না। আমার বাপ মা সবার বাসায় লয়ে আছে, বাঁশের কঞ্চি দিয়া ঠেক দিয়াতে পরে আমরা তো উঁচু উঠছি। উঠার পরে পরে এই বন্যা দিয়া দেখে আমরা ডরে আয়া করছি। বাবার বাড়ি দিতে দিলে, বাবার বাড়ি দিতে দিলে কেন পাই না কি আদেশ নাকি মরে গেছে। এখন আমার ঘর দেওয়া নাই, এই বোনের ঘরে একটু ঘুমাই। ছোট বাচ্চাদের চলাফেরার মতো আমরা সেই পরিবেশ দিতে পারি না। আমরা যেটুকু জায়গার ভিতরে এখানে থাকি সেটা একটা গৃহবন্দির মতো থাকি। জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে আসে। বিশ্বব্যাংকের একটি গবেষণা বলছে 2030 সাল নাগাদ অভিবাসন হটস্পট হতে পারে যে কয়েকটি শহর, তার অন্যতম এই রাজধানী ঢাকা। কিন্তু বসবাসের অনুপযোগী এই ঢাকা কতটা প্রস্তুত সেই চাপ সামাল দিতে? গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে বন্যার কারণে সর্বোচ্চ 34% মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হন, 27% মানুষ নিঃস্ব হন নদী ভাঙনে। কেউ কিন্তু তার শিকড় থেকে সরে যেতে চায় না। যখন একেবারে শেষ সীমায় এসে পৌঁছায় তখন সে বাধ্য হয় ওই এলাকা থেকে চলে আসবার জন্য। ওই এলাকা উপযোগী আমরা যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে চাই তাহলে সে সেখানে টিকে থাকবে।
সে যুদ্ধ করে হলেও টিকে থাকবে, কারণ সে জানে সেটাই তার আশ্রয়স্থল, সেটাই তার বেঁচে থাকবার একমাত্র জায়গা। ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট নিয়ে যে ডিসকোর্স, এখানে কিন্তু আমাদের কোনো স্ট্র্যাটেজিক বা রোডম্যাপ নাই। আমরা এই লোকগুলিকে ঢাকাতেই তারা ফাইনালি থাকবে। সুতরাং আমাদের দৃষ্টিতে সেটা হলো যে বাস্তুচ্যুতরা ঢাকায় আসা এটা কোনোদিন সলিউশন হতে পারে না। গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের এক পরিসংখ্যান বলছে 2023 সালে দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 82 লাখ, যার মধ্যে পরিবেশগত দুর্যোগের কারণে বাস্তুচ্যুত প্রায় 29 লাখ মানুষ। বাংলাদেশে এই সংখ্যা 55,000। অন্যদিকে অভ্যন্তরীণ স্থানচ্যুতি ঘটেছে 37 লাখ মানুষের, যার মধ্যে দুর্যোগের প্রভাব পড়েছে 36 লাখ মানুষের ওপর। বাংলাদেশে স্থানচ্যুতির সংখ্যা সর্বোচ্চ প্রায় 18 লাখ। অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়ন আর সহায়তা বাড়ানোর মাধ্যমে বাস্তুচ্যুতদের ঝুঁকি কমানো জরুরি। তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, তারা টিকে থাকার জন্য তাদের একটা কন্টিনিউয়াস সাপোর্ট দরকার, অথবা তাদের অ্যাডাপ্টেশনের কথা যেটা বলছি, রেজিলিয়েন্সের কথা বলি, সেগুলোর জন্য একটা লং টার্ম পলিসি অথবা লং টার্ম ইন্টারভেনশন থাকা দরকার। সংকট নিরসনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সাথে খাপ খাওয়ানো ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন করতে কার্যকর নীতি, কৌশল ও অ্যাকশন প্ল্যান নির্ধারণে তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জাদুর শহরে শীত এসেছে তার চিরচেনা স্নিগ্ধ রূপ নিয়ে। কুয়াশার চাদরে মোড়া সকালের অলিগলিতে লেপতোষকের উষ্ণতা আর পিঠার মিষ্টি গন্ধ। সকালবেলার আলো স্নান হয়ে উঠেছে, বিকেলের রোদ পিছু হচ্ছে দ্রুত। আবহাওয়া অফিস বলছে এবছর শীত কিছুটা মৃদু হলেও কোল্ড ওয়েভের কারণে বেশি শীত অনুভূত হতে পারে। আরও আনিসুর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন শারমিন পুতুল। কুয়াশাচ্ছন্ন ভোরে বুড়িগঙ্গার পার যেন এক মায়াবী চিত্রকর্ম। শীতের শিশিরে ভেজা পথঘাট, প্রকৃতি যেন আরও কিছুক্ষণ ঘুমাতে চায়। শহরের আকাশ জুড়ে কুয়াশার ধূসর চাদর আর গাছে গাছে শিশির বিন্দু। হেমন্তের শীতের এই আগমনী বার্তায় চায়ের দোকানে ধোয়া ওঠা কাপে শুরু হয় ঢাকার ব্যস্ত দিন। বন্ধুদের আড্ডায় যোগ হয় শীতের গল্প। শহরের ভোরে জমে থাকা শিশিরের মতোই ধীরে ধীরে শীতের অস্তিত্ব বাড়ছে। লেপতোষকের দোকানগুলো এখন শিল্পীর ক্যানভাস। ভেতরে তুলোর স্তর বসিয়ে কারিগররা শীতকে বন্দি করে রাখার প্রস্তুতি নিচ্ছেন। লেপের প্রতিটা সেলাইয়ের ফোর যেন উষ্ণতার গল্প বলে। এটা হলো সিজনাল ব্যবসা, শীতে একটু বেশি হয়, গরমে একটু কম হয়। বর্তমান আগে যেরকম ল্যাপটা বেশি চলতো, এখন আপনি এই যে কম্ফোর্টার সাথে আমাদের ল্যাপটা একটু কম চলে। শীতবস্ত্রের দোকানে কেবল কাপড় নয়, জমা থাকে মানুষের শীতের স্বপ্ন। নতুন জ্যাকেট আর রঙিন মাফলারে শহরের মানুষ শীতকে আলিঙ্গনের প্রস্তুতি নিচ্ছে। হালকা শীত পড়ছে, তো ওইভাবে হালকা পোশাকই কিনছি। যখন শীতটা বেশি পড়বে তখন একটু ভারী পোশাক নেওয়া যাবে। সাধারণ জ্যাকেটগুলো হালকা মানে গেঞ্জি টাইপের, এগুলো আমরা কিনতে এসেছি। হালকা শীতেরগুলো আছে, ভারীর মধ্যে আছে, যার যেটা লাগবে সে ওইটা নিতে যাবো। টুকটাক করে বেচা কিনা হচ্ছে, কিন্তু ডিসেম্বরের দিকে ফুল বেচা কিনা হবে, কারণ এই সময় পুরো শীতটা থাকবো। শীতের সাথে শহরের প্রিয় খাবারগুলোর সম্পর্ক অনেকটা কবিতার মতো, যার প্রতিটি স্তবকেই খাদ্যের স্বাদ। রাজধানীর রাস্তার ধারেই চিতই, পাটিসাপটা আর
ধোয়া ওঠা ভাপা পিঠার গন্ধ যেন শীতের রূপ আরও বাড়িয়ে দেয়। আমাদের সময় যেই পিঠা বানানো হয়েছে সেই পিঠা বর্তমানে পাওয়া বড় মুশকিল। গ্রামে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকা শহরে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এই শীতের টাইমে শুধু পাওয়া যায়। সামনে শীত আসলে পরে মানে কিছুটা হলেও বাড়বে। এখন বর্তমান 10 কেজি চাউল আমি বিক্রি করতেছি একা। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এবছর ঢাকায় শীতের তীব্রতা তুলনামূলক মৃদু হলেও কোল্ড ওয়েভের কারণে বেশি শীত অনুভূত হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ঠান্ডা থাকবে। কোল্ড ওয়েভের ব্যাপারটা না আসলেও মানুষের অনুভূতি বিবেচনা করলে কিন্তু মানুষের ঠান্ডার অনুভূতিটা অনেক বাড়বে। তা আমরা এবার আশঙ্কা করছি যে জানুয়ারি মাসে অন্তত কুয়াশার পরিমাণটা বাড়তে পারে। আগমনী শীতের ঠান্ডা শহরের জীবনে এনে দেয় এক নস্টালজিক অনুভূতি। পুরনো শীতের চাদর কিংবা নতুন সোয়েটার, সকালের সোনারোদে ব্যাডমিন্টন খেলা অথবা সন্ধ্যায় বন্ধুদের সাথে গানের আড্ডায় শহরের ছন্দে আনে নতুন রূপ। তাই তো শীত যেন কেবলমাত্র একটি ঋতুই নয়, বরং জীবনের হাজারো স্মৃতিমাখা গল্পের এক অনন্য অধ্যায়। শারমিন পুতুল, এখন, ঢাকা। দেখছেন এখন বাণিজ্য। উজ্জ্বল, চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ঘটনার 4 দিন পর আজ পরিবারের পক্ষ থেকে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। যদিও গেল রাতে মামলাটি হয়েছে, আমরা সকালেই মূলত কোতোয়ালি থানার ওসি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক্ষেত্রে আমরা দেখেছি 31 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং এই মামলার বাদী হয়েছেন নিহতের বাবা জামাল উদ্দিন, এবং সেখানে আরও 10 থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমরা এখানে কথা বলে যেটি জানতে পেরেছি, এই মামলাটি সহ এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে আরও 3টি মামলা করেছিল, মোট 4টি মামলা দায়ের করা হয়েছে। সেই ঘটনায় এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 38 জনকে আটক করা হয়েছে, এবং এই আগের যে 3টি মামলা পুলিশ বাদী হয়ে করেছিল সেই মামলাতে আমরা দেখেছি 77 জনের নাম উল্লেখ করা হয়েছিল এবং 1400 জনের বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। এখানে আসলে পরিবারের যারা সদস্য আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন মূলত দেরিতে মামলা হওয়ার কারণ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন যে যাচাই বাছাই করে তারা মামলাটি করেছেন যাতে কোনো নিরপরাধ মানুষ এখানে আসামি না হয়, সেজন্যই মূলত তারা একটু সময় নিয়েছেন এবং সময় নিয়ে মামলা দায়ের করেছেন। এবং তারা পরিবারের পক্ষ থেকে তারা আশা করছেন যে যারা এরকম নারকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে, যারা জড়িত আছে, তাদের যেন দ্রুত আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে তার সবশেষ। উজ্জ্বল, চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। নাটোরে হুমকির মুখে দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় চলন বিল ও হালতি বিল। বিলের মাঝে গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্ট, পার্ক, স্টেডিয়াম সহ সরকারি দালান। এ নিয়ে সম্প্রতি জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরকে চিঠি দিয়েছে নদী কমিশন। তবে বিল দুটি রক্ষায় চলন বিল অঞ্চলকে সংকটাপন্ন ঘোষণার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় নাটোরের চলন বিল। এর মাঝ দিয়েই নির্মাণ করা হয়েছে নাটোর বগুড়া মহাসড়ক। পাশেই বিলের ওপর মাটি ভরাট করে নির্মাণ করা হচ্ছে চলন বিল ডিজিটাল সিটি সেন্টার ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প। গেল সরকারের এসব প্রকল্পে বিরূপ প্রভাব পড়ছে বিলের জীববৈচিত্র্যের ওপর, ব্যাহত হচ্ছে পানির প্রবাহ। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে এসব প্রকল্প নেওয়া হয়। এতে সংকুচিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে বিলের পরিবেশ। এই বিলে যে পরিমাণ পানি থাকতো এখন কিন্তু তার গতি প্রবাহ হারিয়ে ফেলেছে এবং বিভিন্নভাবে সরকারি বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে যেটা অপরিকল্পিতভাবে। এই কারণে কিন্তু বিল তার ঐতিহ্য হারাচ্ছে।
এবার একটু নজর দেওয়া যেতে পারে নাটোরের চলন বিলেরই আরেকটি অংশ হালতি বিলের দিকে। চারিদিকে থই থই পানি আর মাঝে জাহাজ আকৃতির ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সাবেক এমপি শিমুলের প্রভাব খাটিয়ে হোটেলটি নির্মাণ করেন আওয়ামী লীগ নেতা আশফাকুল ইসলাম। এতে বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচল, কৃষি জমিতে পানি উঠে নষ্ট হচ্ছে ফসল। ওরা জোর করিয়া এসব বিল্ডিং করেছে এমপি এবং নেতা কর্মীরা, নৌকা টোকা মাছ মারা ইয়েতে সব কিছু জনজন বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হচ্ছে। উন্নয়নগুলো অবশ্যই পরিবেশ বান্ধব হইতে হবে এবং এই সব পরিকল্পনা করতে গেলে এলাকার মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং তারা কি চায় তাদের কথাগুলো শুনতে হবে। আমরা যদি তাদের কথা না শুনে কোনো উন্নয়ন করি, সেগুলো কোনো উন্নয়ন সাস্টেনেবল হবে না। জেলা মৎস্য বিভাগ বলছে প্রতি বছর অন্তত 20,000 টন মাছ উৎপাদন হয় এই বিলে। এতে মাছ শিকার করে জীবিকা চলে কয়েক লাখ মানুষের। কিন্তু বিলের মাঝে এমন স্থাপনায় ব্যাহত হচ্ছে মাছ উৎপাদন। চলন বিল ঐতিহ্যবাহী অনেক রকমের মাছের আপনার আধার। এটাকে অবশ্যই সংকটাপন্ন এলাকা হিসেবে বিবেচনা করে বিশেষ সংরক্ষণে গুরুত্ব দেওয়া যেতে পারে, এটা আমি মনে করি। আর এখানে যদি কোনো হোটেল বা যে কোনো কিছু হয়, সেটা অবশ্যই বায়োডাইভার্সিটির উপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। জেলা প্রশাসন বলছে চলন বিল ও হালতি বিলে অবকাঠামো নির্মাণের বিষয়ে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগকে চিঠি দিয়েছে নদী রক্ষা কমিশন। আগামীতে বিলে নতুন কোনো স্থাপনা যেন নির্মাণ করা না হয় সে বিষয়ে নজরদারির কথা জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। সামনের দিনগুলোতে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে অপরিকল্পিতভাবে যাতে কোনো প্রকল্প গ্রহণ করে এই চলন বিলের সৌন্দর্য বিনষ্ট করা না হয় অথবা সার্বিক জীববৈচিত্র্য বিনষ্ট করা না হয়। প্রকল্প নির্মাণে অনাপত্তি দেওয়া নিয়ে জিজ্ঞেস করা হলে বিষয়টি এড়িয়ে যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জানান এরই মধ্যে হালতি বিল রেস্টুরেন্ট মালিককে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। যে শর্ত ভঙ্গ হচ্ছে সেটা আমরা একটু ওদের কারণ দর্শানোর দিচ্ছি, ওরাও জবাব দিচ্ছে। এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাও বলতেছি, যেটা আমরা সিদ্ধান্ত নেব খুব তাড়াতাড়ি। চলন বিল এবং হালতি বিলের যে অর্থনৈতিক গুরুত্ব তা হয়তো দিন দিন শেষ হয়ে যাচ্ছে এসব স্থায়ী অবকাঠামো নির্মাণের মাধ্যমে। এতে করে প্রভাব পড়ছে বিল অঞ্চলের নানা শ্রেণীর পেশার মানুষের উপর। এই বিল দুটি রক্ষায় আর কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ না করে চলন বিল অঞ্চলকে সংকটাপন্ন ঘোষণার দাবি বিলপাড়ের মানুষের। মাহবুব হোসেন, এখন, নাটোর। এখন বাণিজ্যে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। কুয়াকাটার পর্যটন খাতে বিনিয়োগ বাড়ছে, নির্মাণ কাজ চলছে নতুন নতুন হোটেল, মোটেল ও রিসোর্টের। পর্যটক টানতে কুয়াকাটা থেকে সুন্দরবনের কটকা সহ আশেপাশের দর্শনীয় স্থান ভ্রমণে পর্যটকবাহী জাহাজ চালুর দাবি হোটেল মোটেল মালিকদের। এদিকে স্থানীয় প্রশাসন বলছে সমুদ্রগামী জাহাজ জোগাড় হলেই কুয়াকাটা থেকে কটকা ভ্রমণ শুরু করা সম্ভব। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাবেন ফিরদাউস সোহাগ। কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। এটি দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। যে সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়তই ভিড় জমান পর্যটকরা। হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে আগত পর্যটকদের বেশিরভাগই মাত্র একদিন ভ্রমণ শেষে ফিরে যান। এতে স্থানীয় পর্যটনে বিনিয়োগের তুলনায় আশানুরূপ লাভবান হচ্ছেন না পর্যটন খাতের বিনিয়োগকারীরা। কুয়াকাটা থেকে সুন্দরবনের কটকা সহ আশপাশের অল্প দূরত্বের স্পটে পর্যটকবাহী জাহাজ চলাচলের ব্যবস্থা করলে লাভবান হবেন তারা। অনেক ইনভেস্টমেন্ট বেড়েছে, নতুন হোটেল হচ্ছে, পর্যটন শিল্পের প্রচুর প্রসার হয়েছে। 1-2 দিন থাকার পরে তারা তেমন কিছু দেখতে পায় না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে কুয়াকাটায় যদি আরো কিছু সংখ্যক স্পট বাড়ানো যেত। সুন্দরবনের কটকা এবং চরবিজয় এরিয়া, এটা যদি একটা ট্যুরের একটা ব্যবস্থা করে তারা নিজস্ব তত্ত্বাবধানে, তাহলে আরও ট্যুরে যারা পর্যটক আসবে তারা কিন্তু এখানে 2 দিনের অধিকও থাকার চেষ্টা করবে। কারণ এটা ট্যুর করতে মিনিমাম 1 দিন লেগে যায়।
তো ওনাদের যদি দৃষ্টি ভালোভাবে এটার দিকে দৃষ্টিপাত করে তাহলে আমার মনে হয় ট্যুরিজম সেক্টর আরও ডেভেলপ হবে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পশ্চিম দিকে সুন্দরবন। কুয়াকাটা থেকে সাগর পথে এর দূরত্ব 2.5 থেকে 3 ঘন্টা। সমুদ্রপথে কটকা পৌঁছে আবার খাল নদী হয়ে কুয়াকাটায় ফিরে আসা যায়। ঘোরাফেরা ও যাতায়াতের সময় লাগে 1 দিনের মতো। তাই সুন্দরবনের কটকায় খুব শীঘ্রই পর্যটকদের জন্য নৌযান চালুর চেষ্টা চলছে বলে জানায় টোয়াক সভাপতি। সমুদ্র, দ্বীপ এবং বন এটার পুরো ফ্লেভারটা তাদেরকে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের প্রায় 80% কাজ অলরেডি আমাদের হয়ে গেছে। আর বাকি যে কাজটুকু আছে এটা আসলে মূলত প্রশাসনিক কাজটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, কুয়াকাটা সমুদ্র সৈকতকে পর্যটন বান্ধব করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্র চলাচল উপযোগী জাহাজ পেলেই কুয়াকাটা থেকে সুন্দরবন ভ্রমণ শুরু হবে। সমুদ্রে চলাচল উপযোগী জাহাজ স্থানীয় যারা ব্যবসায়ীবৃন্দ আছেন, উদ্যোক্তা আছেন, তারা এটি জোগাড় করে চালু করতে পারলেই মূলত এই রুটটি চালু হয়ে যাবে। এছাড়া অন্যান্য যে সমস্ত অনুমোদন বা সরকারের রাজস্ব, সেই সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়াকাটায় বর্তমানে প্রায় 90টি বিভিন্ন শ্রেণীর হোটেল মোটেল নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে প্রায় 150 হোটেল একেবারে নতুন, বাকি 40টি হোটেল সম্প্রসারণের কাজ চলছে। কুয়াকাটার সাথে রাজধানী সহ সারা দেশের সড়ক যোগাযোগ উন্নয়নের পর হোটেল মোটেল খাতে প্রায় 3000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কুয়াকাটা থেকে সুন্দরবনের কটকা পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চালু হলে জনপ্রতি খরচ পড়বে মাত্র 2 থেকে 3000 টাকা। এর মধ্যে থাকবে খাবারের আয়োজনও। কুয়াকাটা থেকে শুধু কটকাই নয়, আশপাশে দেখার আছে অনেক কিছু। এগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে দরকার শুধু সমন্বিত উদ্যোগ। এতে কুয়াকাটার অর্থনীতি এবং পর্যটন শিল্প আরও উন্নত হবে। ফেরদৌস সোহাগ, এখন কুয়াকাটা। দেখছেন এখন বাণিজ্য। নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধ জাহাজ বা নৌজা বিষখালী। এই জাহাজটি নিয়ে কথা বলছেন নৌবাহিনীর প্রধান এম নাজমুল হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যুদ্ধ জাহাজ নির্মাণ কাজ শুরু হয়। আমি নিশ্চিত আমাদের নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ নির্মাণে একদিকে যেমন অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী বায়ান নদী থেকে বিল্ডার্স নদীতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে। প্রিয় নৌ সদস্যবৃন্দ, সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। অসামরিক প্রশাসনকে সহায়তায় চলমান অপারেশনে এবং সাম্প্রতিক বন্যা ও বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় আপনারা যেভাবে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও গৌরবের। এছাড়া দেশের বিস্তৃত সমুদ্র এলাকার সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদের সুরক্ষা, জাতীয় মাছ ইলিশ সহ মৎস্য সম্পদের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজ, সমুদ্র ও উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধান সহ জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। বছর জুড়ে সারা দেশে নদীপথে ও সমুদ্রে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় যানবাহনের সুরক্ষায় নৌবাহিনীর ডাইভিং এবং সার্ভিস টিমের সদস্যগণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সমুদ্র ও নদীপথে অগ্নি নির্বাপনেও নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা সর্বতৎপর ও অগ্রণী ভূমিকা পালন করছে। দেশমাতৃকার সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সকল অবদানের জন্য নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, আপনারা সকলেই জানেন আমাদের বিশাল সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় ব্লু ইকোনমির কর্মকাণ্ড বর্তমানে চলমান রয়েছে। এই ব্লু ইকোনমি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ব্লু ইকোনমি বিষয়ক সকল কর্মকাণ্ডের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আমাদের সমুদ্র সীমায় সার্বক্ষণিক টহল জারি রেখেছে। নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে নতুন যুদ্ধ জাহাজ। এ বিষয়ে কথা বলছিলেন বাহিনীর প্রধান এম নাজমুল হাসান। সরাসরি ছিলাম সেখানে। এখন বাণিজ্যে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাণিজ্য। ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গণ অভ্যুত্থানে নিহতের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার টাউন হল মিলনায়তন থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন আজ কতগুলো পরিবারের সহায়তায় চেক তুলে দেওয়া হবে? আমরা একটা মেডিকেল বুথ সেখানে থাকবে, যেখানে আমাদের সাথে যারা কাজ করছে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের যে চেক সেটি বিতরণ কার্যক্রম যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। ইতিমধ্যেই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান মুগ্ধ। তারা এখানে কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে সার্জিস আলম কিন্তু ডেস্কে তিনি যে উদ্বোধনীর যে কথা সেই অনুষ্ঠান শুরুর আগে তিনি কিছু কথা বলছেন এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই যারা শহীদ পরিবারের সদস্যরা কিন্তু টাউন হল মিলনায়তনে এসে উপস্থিত হয়েছেন। আমরা শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন সূত্রে জানতে পেরেছি যে ময়মনসিংহ বিভাগে 95 জন শহীদ পরিবারের তারা সন্ধান পেয়েছেন। এর মধ্যে 55 জন আজকে এখানে যে অনুদানের চেক বিতরণ করা হবে এখানে 55 জন নিবন্ধন করেছেন বা তাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের এই 55 জনকেই কিন্তু আজকে এখানে যে অনুদানের চেক সেটি প্রদান করা হবে। এর বাইরে যারা আজকে চেক পাবেন না তারা পরবর্তীতে যোগাযোগ করে বা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের যে অনুদানের যে চেক সেটি কিন্তু পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই টাউন হল অডিটোরিয়ামে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় যারা গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই এই যে টাউন হল অডিটোরিয়াম সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে টাউন হলের বাইরে কয়েকটি হেল্প ডেস্ক রয়েছে। এই হেল্প ডেস্কগুলোতে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে এবং যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন তারা কিন্তু এখানে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই টাউন হলে প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বলে আমরা আয়োজকদের কাছ থেকে জানতে পেরেছি। ইতিমধ্যেই সার্জিস আলম এবং মীর স্নিগ্ধ তারা কিন্তু ইতিমধ্যেই যারা শহীদ পরিবারের সদস্য যারা এসেছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম কিন্তু এখানে কথা বলছেন, যারা শহীদ পরিবারের সদস্য আছেন তাদের সাথে কিন্তু তারা কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে চেক বিতরণের যে আনুষ্ঠানিকতা বা আনুষ্ঠানিকভাবে যে চেক তুলে দেওয়া হবে সেই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ টাউন হল থেকে সর্বশেষ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহে চেক বিতরণ অনুষ্ঠান চলছে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। 9টি দানবাক্স আর 2টি ট্রাঙ্কে মিলছে 29 বস্তা টাকা, সাথে রয়েছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এখন চলছে টাকা গণনার কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েস। জানাবেন টাকা গণনা কখন নাগাদ শেষ হতে পারে? উজ্জ্বল, টাকার পরিমাণ কিন্তু বিগত দিনের তুলনায় এবার অনেক বেশি। 29 বস্তা টাকা পাওয়া গিয়েছে, যেটি আপনি বলছিলেন, যেটি এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। তবে এবার শুরু হয়েছে অনেকটা আগে, খানিকটা ভোর থেকেই কাজ শুরু হয়েছে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় 2.5 ঘন্টায় এখন পর্যন্ত 3 কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে যে টাকার পরিমাণ। তবে এই টাকা গণনা শেষ হতে কিন্তু রাত অবধি অপেক্ষা করতে হবে, কারণ এখানে যে 29 বস্তা টাকা হয়েছে সেটি কিন্তু বলা হচ্ছে এই মসজিদ কমিটি এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে এবার সব ধরনের রেকর্ড কিন্তু ছাড়িয়ে যেতে পারে। আমি যদি বিগত দিনের কথাটা বলি, এর আগে কিন্তু 17ই আগস্ট খোলা হয়েছিল, যেখানে কিন্তু 7,22,00,000 টাকার 13,000 টাকার মতো পাওয়া গিয়েছিল, যেটি সর্বোচ্চ নয়। এর আগে কিন্তু প্রায় 8.25 কোটি টাকা এর আগে আরেকবার পাওয়া গিয়েছিল। তবে মসজিদ কমিটি এবং কর্তৃপক্ষ বলছে এবার কিন্তু সেই 8.25 কোটি টাকা যে সর্বোচ্চ ছিল সেটিকেও ছাড়িয়ে যেতে পারে, কেননা 29 বস্তা টাকা কিন্তু এবছর পাওয়া গেছে। আমি যদি একটু পাগলা মসজিদের দানের কথা যদি বলি, এখানে কিন্তু শুধুমাত্র যে স্থানীয় লোকজন নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আসলে তারা এখানে দান করে থাকে। তাদের যে বিষয়টি যে মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য কিন্তু এখানে মূলত দান করা হয়। তো এই ছিল কিন্তু কিশোরগঞ্জ থেকে আমার কাছে পাগলা মসজিদের সর্বশেষ তথ্য। দেখছেন এখন বাণিজ্য।
10 দিনের সফরে যুক্তরাজ্য গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 8:15টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। লন্ডন সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে দুই শীর্ষ নেতার আলোচনা হবে। 10 দিনের সফর শেষে 11 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। এখন বাণিজ্যে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। জ্যামাইকাতে হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নামছেন মেহেদী মিরাজরা। উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট জিতে সমতায় ফিরতে চায় ফিল সিমন্সের দল। ম্যাচ শুরু হবে শনিবার রাত 8টায়। দ্বিতীয় টেস্টের দল ব্যাটিং লাইনে পেয়ে আসতে পারে পরিবর্তন। প্রথম টেস্টে 2 ইনিংসেই ওপেনিংয়ে ব্যর্থতায় জয় জাকিরের পরিবর্তে একাদশে আসতে পারেন সাদমান ইসলাম। বোলিং অ্যাটাক তাদের কাজটা ঠিকঠাক করলেও ভেরিয়েশন আনতে এই ম্যাচে দেখা যেতে পারে গতি তারকা নাহিদ রানাকে। আর স্থানীয় আবহাওয়া অফিস বলছে জ্যামাইকায় 5 দিনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দিন দিন বাড়ছে জলবায়ু অভিবাসনের হার। বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও ঝুঁকি কমাতে টেকসই উন্নয়ন কার্যকর নীতি প্রণয়নের তাগিদ। তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, তারা টিকে থাকার জন্য তাদের একটা কন্টিনিউয়াস সাপোর্ট দরকার। লন্ডনের উদ্দেশ্যে সকালে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল। 10 দিনের সফরে বৈঠক করবেন তারেক রহমানের সঙ্গে। ঋতুর পরিবর্তনে প্রকৃতিতে চলছে পালাবদল। কোল্ড ওয়েভের কারণে এবার শীতের অনুভব। হোয়াইট ওয়াশের মুখে দাঁড়িয়ে মান বাঁচানোর লড়াইয়ে টাইগাররা। রাতে উইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।